আমাদের পড়াবো। তোমরা ক্লাস 8-এ 10-এর আগে তোমরা লাইটের সঙ্গে যোগাযোগ করেছিলে ক্লাস 8-এ, তাই না? কি পড়েছিলে? ওখানে আলোর কতগুলো ধর্ম পড়েছিলে তোমরা, তাই না? সবাই ভালো করে দেখো, আলোর কতগুলো ধর্ম পড়েছিলে। কি পড়েছিলে না? আলো সরল রেখায় চলাচল করে। এটা তোমরা ক্লাস 8-এ পড়েছিলে যে আলো সরল রেখায় চলাচল করে। আরো অনেক কিছু আমরা দেখেছিলাম, প্রতিবিম্ব পড়েছিলাম। আলোর দুই ধরনের প্রতিবিম্ব তৈরি হয়, একটা হচ্ছে সৎবিম্ব, একটা হচ্ছে গিয়ে অসৎবিম্ব। তো আমরা ক্লাস 10-এ যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে এই যে আলোর আমরা একটাই ধর্ম পড়েছিলাম যে আলো সরলরেখায় চলে। তার আগে আমরা কি বলবো একটু জেনে নাও যে আলো কি। আলো হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়। কোনো বস্তুর উপর যখন আলো পড়ে তখন সেই বস্তু থেকে ওই আলোটা, ওই বস্তুর যে আলোটা যখন কোনো বস্তুর উপর আলো পড়ছে তখন সেই আলোটা আমাদের চোখে প্রতিফলিত হচ্ছে, বুঝালো? তাহলে সেই প্রতিফলিত রূপটা যখন আমাদের চোখে দর্শন অনুভূতি যোগাচ্ছে, আর সেটা আমরা দেখছি। আলো না থাকলে অন্ধকার কোনো জিনিস দেখতে পাওয়া যায়? অন্ধকারে কোনো জিনিস আমরা দেখতে পাই না রাতের বেলায়। কারণটা কি? কারণটা হচ্ছে এটাই যে অন্ধকারে ওই বস্তুর উপর আলো পাওয়া না, আর বস্তুর উপর আলো না পেলে তো প্রতিফলিত হবে না, তাই না? তার জন্য আমরা কিন্তু রাতের বেলা দেখতে পাই না। তাহলে আলো অ্যাকচুয়ালি কি? আলো এক ধরনের শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি যোগায়। এবার ক্লাস 10-এ তোমাদের আলোর আরো কিছু ধর্ম আছে। এবার আরো কিছু ধর্ম যদি জানতে চায় আলোর যদি আরো কিছু ধর্ম জানতে চায় তাহলে আলোকে কোনো একটা মাধ্যমে ফেলতে হবে, কোনো একটা মিডিয়াতে আলোকে ফেলতে হবে। সেখানে আমরা দেখবো যে আলোকে ফেলা হচ্ছে দর্পণ। দর্পণ বলে একটা টার্ম তোমরা পড়বা এখানে ক্লাস 10-এ। দর্পণের উপর যখন আলোকে আমরা ফেলি তখন আলো বিভিন্ন ধরনের ধর্ম আমরা দেখতে পাই। কি কি? একটা হচ্ছে গিয়ে আমরা দেখবো যে দর্পণ হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে গিয়ে উত্তল দর্পণ, তাই না? উত্তল দর্পণ, এই গো উত্তল দর্পণ। আর একটা হচ্ছে গিয়ে কি? অবতল দর্পণ। কাকে বলে উত্তল দর্পণ অবতল দর্পণ? উত্তল দর্পণ অবতল দর্পণ চিনাটা চিনতে হবে আগে। কিভাবে চিনবো না? মনে করো, ঠিক আছে, কোন গোলীয় দর্পণের, এটা তো একটা গোলীয় দর্পণ, কারণ কি এই বৃত্তচাপটা যদি বাড়িয়ে দিই তাহলে কি হচ্ছে, একটা গোলাকার অংশ পাচ্ছি তো আমরা, তার জন্য গোলীয় দর্পণ বলছি এটা। আমরা যে দর্পণটা এরকম যদি একটা দর্পণ হয়, দর্পণ কথার অর্থ হচ্ছে মিরর বা আয়না যেটাকে বলো, তাহলে এটা হচ্ছে কি সমতল দর্পণ, অর্থাৎ চারিদিকটাই সমান। কিন্তু এটা কি সমতল? এটা হচ্ছে গোলীয়। এই যে এই দিকটা এরকম লিখছি তার মানেটা কি জানো তো? এই যে আমি এরকম করে লিখছি তার মানে কি? অর্থাৎ এই দিকটা পলিশ করা আছে, অর্থাৎ আলো ট্রান্সপারেন্ট হতে পারবে না, অর্থাৎ আলো বেরিয়ে যেতে পারবে না। আলোটা পড়বে দিয়ে আবার প্রতিফলিত হতে হবে। দেখবা আয়নার পিছনে তোমাদের কিছু, মানে আয়না দেখেছো পিছনটা খুলেছো, দেখবা একটা কিছু পলিশ লাগানো থাকে। তার কারণটা কি? যদি পলিশটা ঘষে দাও তাহলে দেখবা কিন্তু তোমার মুখটা দেখতে পাচ্ছ না। কারণটা কি? কারণটা হচ্ছে আলো তখন কি হয়ে যায়, প্রতিসরণ ঘটে আলো, ঠিক আছে, মানে আলো বেরিয়ে যায়। কিন্তু এক্ষেত্রে আমি এই যে এই জায়গাগুলো এরকম দেখাচ্ছি তার মানেটা হচ্ছে পিছন থেকে কিছু একটা পলিশ করা আছে, লাগানো আছে। তাহলে আমরা দেখবো যে কোনো গলি দর্পণ যদি ভেতরের দিকে যদি আলো, মানে মানে আপাতন তলটা যদি, মানে যদি কি হয় ভেতরের দিক হয়, এদিকে দেখো, এই যে এটা আপাতত তলটা যদি ভেতরের দিক হয় তখন সেটাকে বলবো আমরা কি? উত্তল দর্পণ না অবতল? অবতল দর্পণ। আর উত্তল, তাহলে আমি উত্তলটা এখানে লিখি। উত্তল কখন হবে? হ্যাঁ, বাইরের তলটা এদিকে দেখো। এবার ভেতরের দিকে কি আছে, পলিশ করা আছে, বাইরের তলটা যদি আমাদের কি হয়, আপাতত তল হয়, ঠিক আছে, তখন সেটাকে বলবো আমরা উত্তল দর্পণ। আর ভেতরের দিকটা যদি হয় আমাদের তখন সেটাকে বলবো অবতল দর্পণ। এবার আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে গিয়ে এই উত্তল দর্পণ অবতল দর্পণ অনেক সময় গুলিয়ে দাও। দেখো উত্তল কথার অর্থ কি? উত্তল মানে হচ্ছে, এখানে মনে রাখবা উনুন। উনুন তোমরা চিনো তো সবাই, উনুন। আচ্ছা, উনুনে যখন আমরা হাঁড়িটা বসাই, মনে করো এটা একটা উনুন মনে করো, তাহলে উনুনে যখন আমরা হাঁড়িটা বসাই তখন হাঁড়ির কোন দিকে আগুনটা পড়ে গো? যে তলটা দিকে আগুনটা পড়ছে সেটা হচ্ছে উত্তল। তার মানে আলো যেদিকে পড়ছে দেখো তো এটা উত্তল, আর অবতলটার ভিতর দিকটা, ঠিক আছে। অর্থাৎ এই যে আমার হাতটা দেখছো, হাতের এই দিকটা হচ্ছে গিয়ে কি অবতল, ভেতরের দিকটা। আলো যদি কোনো রকম ভাবে কোনো গলি দর্পণে ভেতরের দিকে পড়ে আপাতিত হয় তখন সেই তলটাকে বলবো আমরা অবতল। আর যদি বাইরের দিকে পড়ে তখন সেটাকে বলবো উত্তল, ঠিক আছে। হাড়ির ভেতরের দিকটা হচ্ছে সর্বদা কি অবতল, আর বাইরের দিকটা হচ্ছে গিয়ে উত্তল, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই উত্তল দর্পণ অবতল দর্পণ চিনলাম। এবার এখান থেকে কিছু সংজ্ঞা আমাদের জানতে হয়, কিছু এই দর্পণের কিছু সংজ্ঞা আমাদের জানতে হয়। কি কি? দেখো, এক নম্বর হচ্ছে কি আমরা দেখবো যে মেরু। মেরু ইংরেজিতে এটাকে বলা হয় কি? পোল। মেরু কি জিনিস দেখো, পরীক্ষায় আসে এটা। এটা মনে করো একটা উত্তল দর্পণ, তাই তো? না অবতল? হ্যাঁ, উত্তল। অবতল দর্পণ, এটা হচ্ছে কি একটা অবতল দর্পণ। এই অবতল দর্পণের আমরা মেরু বলতে বুঝি যে কোনো অবতল দর্পণের বা উত্তল দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হয় কি? মেরু। কোনো গলীয় দর্পণের উত্তল অবতল যদি উল্লেখ না করো তুমি, তাহলে তুমি বলতে পারো যে কোনো গলীয় দর্পণের মধ্যবিন্দুটাকে কি বলা হয়? কি বলা হয়? মেরু। তাহলে বলো তো একটা দর্পণের উত্তল হোক কিংবা অবতল হোক, মেরু কতগুলো থাকতে পারে?
কতগুলো মেরু থাকতে পারে? একটি মেরু থাকতে পারে। কেন আমরা তো বলছি যে মধ্যবিন্দুকে মই বলছি, এটা তো মধ্যবিন্দু নয়, এটা কি মধ্যবিন্দু? এটা মধ্যবিন্দু নয়। মধ্যবিন্দু হবে কি দুটো অংশের মধ্য অংশটা, একটা দর্পণের দুই দিকে মধ্য অংশটা, ঠিক আছে, সেটাকে আমরা বলবো কি মেরু। তাহলে একটা গোলীয় দর্পণের মধ্য অংশটাকে বলবো কি, মধ্যবিন্দুটাকে কি বলবো আমরা? মেরু। মেরুকে ইংরেজিতে পোল বলা হয়, তার জন্য এটা পি নাম দিলাম। বুঝালো মেরু কি জিনিস? বুঝালো। আর একটা দর্পণে কতগুলো মেরু থাকতে পারে? একটি মেরু থাকতে পারে। আচ্ছা, এবার আমরা দেখবো আর একটা, সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র জিনিসটা কি? এটা একটা অবতল দর্পণ এঁকেছি। সেই অবতল দর্পণে, এই অবতল দর্পণ তো একটা মানে গোলাকার অংশের অংশ, তাই না? এটা তো একটা একটা গোলকের অংশ তো নাকি? এটা তো একটা গোলকের অংশ। যদি আমি এইগুলোকে বাড়িয়ে দিই তাহলে তো একটা গোলকের অংশ হচ্ছে, তো গোলক হচ্ছে না? তাহলে এই গোলকের কেন্দ্রটাই হচ্ছে এই দর্পণের কেন্দ্র। তাহলে সংজ্ঞাটা কিভাবে বলবা? কোন দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলা হয়? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোন গোলীয় দর্পণ, এটা একটা গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই গোলকটার অংশ, তাই না? তাহলে কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হয় ওই গোলকের বক্রতা কেন্দ্র। বুঝালো? কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলবো আমরা? ওই দর্পণের বক্রতা কেন্দ্র। বুঝালো? হ্যাঁ, যেমন এটা আমি সি নাম দিলাম, সি ফর সেন্টার, তার জন্য আমি সি নাম দিলাম। তাহলে সিটা হচ্ছে গিয়ে এই যে অবতল দর্পণটা দেখছো তার বক্রতা কেন্দ্র। সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে একই। উত্তল দর্পণ তো একটা বক্রতা মানে একটা গোলকের অংশ হয়, তাই না? এটা তো আমি সমতল দর্পণের কথা বলছি না। যদি সমতল দর্পণ হতো তাহলে কি এটাকে বাড়াতে পারতাম? গোলীয় অংশ হতো? হতো না। যেহেতু এগুলো অবতল উত্তল দর্পণ অর্থাৎ গোলীয় দর্পণ, তার জন্য নিশ্চয়ই এটা একটা গোলকের অংশ, আর সেই গোলকের কেন্দ্রকে বলবো ওই গোলকের বক্রতা কেন্দ্র। বুঝালো? ক্লিয়ার? বুঝালো তো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আর একটা 3 নাম্বার টার্ম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ কি? তাহলে কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলছি। তাহলে এই বক্রতা কেন্দ্র থেকে ভালো করে বুঝো, বক্রতা কেন্দ্র থেকে এই যে গোলকের মেরু দেখলে না, বক্রতা কেন্দ্র থেকে গোলকের মেরুর যে দূরত্ব, মধ্যবর্তী দূরত্বকে কি বলবো আমরা? ওই গোলকের বক্রতা ব্যাসার্ধ। কোন গোলকের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি বলবো আমরা? বক্রতা ব্যাসার্ধ। এটা একটু জ্যামিতিক চ্যাপ্টার, মানে প্রথম দিকটা একটু জ্যামিতিক, হ্যাঁ, আলোক চ্যাপ্টারটা ছবি এঁকে এঁকে বাড়িতে পড়বে। তাহলে কি বললাম? যে কোনো গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি বলবো আমরা? বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দ্বারা ডিনোট করি, আর রেডিয়াস অফ কার্ভেচার। ঠিক আছে? বুঝালো? তারপর হচ্ছে কি আর একটা কি, প্রধান অক্ষ, 4 নাম্বার, এটা ইম্পর্টেন্ট। প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস বলা হয় এটাকে। তাহলে দেখো প্রধান অক্ষ কি হতে পারে? অর্থাৎ বক্রতা কেন্দ্র আর মেরুর সংযোগ, এদের সংযোগের যে সরেখাংশ সেটাকে বলবো আমরা কি? মেরু, সরি, প্রধান অক্ষ। ঠিক আছে? অর্থাৎ বক্রতা কেন্দ্র মেরু দিয়ে যে রেখাটা যাবে না, যেটা গোলীয় দর্পণকে দেখো দুটো ভাগে ভাগ করেছে, সেই সরেখাংশটা কি বলবো আমরা? দর্পণের প্রধান অক্ষ। বুঝালো? প্রিন্সিপাল অ্যাক্সিস। এক্স এক্স ড্যাশটা হচ্ছে কি আমাদের কি? প্রিন্সিপাল অ্যাক্সিস। যেটা দেখো অন্য কোনো এইটাকে প্রিন্সিপাল অ্যাক্সিস বলতে পারবো কি? বলতে পারবো না। কারণ কি, আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস সেটাকে বলবো যেটা কোন দিক দিয়ে আছে? বক্রতা কেন্দ্র আর মেরুর মধ্য দিয়ে গেছে। সেই সরলখাংশটাকে কি বলতে পারবো আমরা? প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ। বুঝালো? ক্লিয়ার? তারপর হচ্ছে গিয়ে আর একটা বিষয় যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে তোমার বক্রতা ব্যাসার্ধ পড়লাম আমরা, প্রধান অক্ষ পড়লাম, এবার হচ্ছে দর্পণের উন্মেষ। ঠিক আছে? দর্পণের উন্মেষ, এটা একটু ভালো করে বুঝো। একটা দর্পণের উন্মেষ বলতে বোঝায় এই যে একটা গুলি দর্পণ দেখছো, এটা এখানে শুরু হয়েছে মনে করো এম, আর শেষ হয়েছে এখানে গিয়ে এম ড্যাশ, তাই না? এই যে গোলাকার দর্পণটা দেখছো, শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে এখানে। তাহলে এদের মধ্যবর্তী যে রেখাংশ, অর্থাৎ কোন গুলি দর্পণের শেষ প্রান্ত, যেটা প্রাথমিক বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি বলবো আমরা? দর্পণের উন্মেষ। অর্থাৎ এম এম ড্যাশ, এই যে সরেখাটা দেখছো এটা হচ্ছে দর্পণের উন্মেষ। বুঝলো? ক্লিয়ার? একটা তোমার কাছে এরকম গোলাকার আয়না আছে মনে করো, ঠিক আছে? এবার এখানে শুরু করছো, এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। এদের মধ্যবর্তী তুমি যদি সুতো দিয়ে মাপো, এখান থেকে ধরলে এখানে গিয়ে শেষ করে, যে সুতোর যে দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে দর্পণের উন্মেষ। বুঝলো? আর শেষ প্রান্তদ্বয় আর প্রাথমিক যে বিন্দু যেখান যেখান থেকে শুরু হয়েছে তাদের মধ্যবর্তী সরলরেখাংশটাকে কি বলবো আমরা? দর্পণের উন্মেষ। ক্লিয়ার? বুঝলো? আচ্ছা, এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ আমাদের পরে কাজে লাগবে। এই টার্মগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ, পরে আমাদের কাজে লাগবে। এবার আরেকটা বিষয় যেটা পড়বো সেটা হচ্ছে ফোকাস বিন্দু। এটাও ইম্পর্টেন্ট। ফোকাস বিন্দু কি জিনিস ভালো করে দেখো। আমি একটা দর্পণ আঁকছি, এটা কি দর্পণ? কি দর্পণ আঁকলাম? উত্তল নাকি অবতল? হ্যাঁ, অবতল দর্পণ।
ঠিক আছে, এটা একটা অবতল দর্পণ মনে করো। ঠিক আছে, এই অবতল দর্পণে এটা হচ্ছে গিয়ে মেরু পি, তাই তো, প্রধান অক্ষকে তো মেরু বলে, একটা দর্পণের প্রধান বিন্দুকেই তো মেরু বলা হয়, তাই না? আর এটা হচ্ছে গিয়ে সি, আমি জাস্ট কনসিডার করলাম এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এবার মনে করো কোনো একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আসছে, প্রধান অক্ষের সমান্তরাল না এই রশ্মিটা, এই দেখো এটা হচ্ছে প্রধান অক্ষ, তার সমান্তরালে এসছে, সমানে সমানে এসছে, এরকম বেঁকে আসেনি, এরকম ভাবে যায়নি, প্রধান অক্ষে কিভাবে এসছে, সমান্তরাল ভাবে এসছে একটা আলোক রশ্মি, দিয়ে একটা অবতল দর্পণে আপায়িত হলো, কোন বিন্দুতে আপায়িত হলো, এই বিন্দুটার নাম দিচ্ছি মনে করো ও, ও বিন্দুতে আপায়িত হলো, তাহলে এও একটা রশ্মি ও বিন্দুতে আপায়িত হলো। এবার যখন প্রতিফলিত হবে, এখানে বাউন্স করবে তো, ধাক্কা খাবে তো, নিয়ে এদিক দিয়ে চলে আসবে, এদিকে যাওয়ার তো পথ নেই, কেন পিছন দিকটা কি করা আছে, পলিশ করা আছে, আগে বললাম। তাহলে কি হবে, প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে, ভালো করে বুঝো, প্রধান অক্ষের সমান্তরাল কোন আলোক রশ্মি দর্পণে আপায়িত হয়ে প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুটাকে আমরা কি বলবো, ফোকাস বিন্দু। ভালো করে বুঝো, ছবিটার দিকে তাকাও, প্রধান অক্ষের সমান্তরাল কোন আলোক রশ্মি দর্পণে আপায়িত হয়ে প্রতিফলনের সময় প্রধান অক্ষকে যে বিন্দু ছেদ করে, এটা তো প্রধান অক্ষ এক্স এক্স জাস্ট, এটা প্রধান অক্ষ নয়, তাহলে প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে কি দর্পণের কি ফোকাস বিন্দু। বুঝালো? হ্যাঁ, ক্লিয়ার? ডাউট থাকলে বলবে। আর আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্যটা কি, দেখো ফোকাস দৈর্ঘ্য হচ্ছে গিয়ে এই যে মেরুটা দেখলে না, অ্যাকচুয়ালি পিএফ এর দূরত্ব যেটা, এই যে মেরুটা দেখলে, দর্পণের মেরু আর এই যে ফোকাস বিন্দু, এদের মধ্যবর্তী দূরত্ব কি বলবো আমরা, ফোকাস দৈর্ঘ্য। এই যে দূরত্বটা দেখছো না, এই দূরত্বটা হচ্ছে কি ফোকাস দৈর্ঘ্য, যাকে আমরা স্মল এফ দিয়ে ডিনোট করি, ফোকাল লেন্থ বলা হয় ইংরেজিতে, ফোকাল লেন্থ বা ফোকাস দৈর্ঘ্য, অর্থাৎ ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যবর্তী দূরত্বকে কি বলবো আমরা, ফোকাস বিন্দু। না, ফোকাস বিন্দু কেন বলবো, ফোকাস দৈর্ঘ্য। ফোকাস বিন্দু এবং মেরুর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলবো, ফোকাস দৈর্ঘ্য। বুঝালো? ক্লিয়ার হতো? ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে ফোকাস বিন্দু বোঝা গেল, ফোকাস দৈর্ঘ্য বোঝা গেল। এবার আমরা দেখব যে যখন কোনো আলো, সেটা উত্তল দর্পণই হোক কিংবা অবতল দর্পণই হোক না কেন, যখন আলো, এবার আলোর কিছু ধর্ম আছে, আমরা তো সবার কথা জানি যে আলো সরলরেখায় চলাচল করে, তাই না? এবার যখন কোনো দর্পণে আলো পড়বে তখন কোন দিক দিয়ে যাবে, এটা তো আমাদের জানা নেই, জানা আছে কি, এই দিক দিয়ে গেল, তো এবার কোন দিক দিয়ে, কোন রাস্তা দিয়ে, তুমি যেমন জানো যে তুমি এই দিক দিয়ে যখন আমার বাড়ি এসছো, সেখান থেকে আমার বাড়ি থেকে আবার তোমার বাড়ি যাবে, তুমি রাস্তা চেনো বলতে জানো, এটা তোমার মাথায় ব্রেনে ধরলো আগে থেকেই ইয়ে করে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে। বা তোমাকে ধরলো আমি যেতে বললাম কসমোবাজার থেকে ঘুরে এসো, তুমি ইজিলি চলে যাবে, রাস্তা চেনো, তাই না? কিন্তু আলো তো, আলোক রশ্মি তো মানুষ নয়, তারা যাবে কি করে, ভালো করে দেখো, তিনটে সূত্র পড়বো এখানে। প্রথম ল, ঠিক আছে, প্রথম সূত্র কি দেখো, প্রথম সূত্র কি দেখো, এটা কি, এই বিন্দুটার নাম কি, মেরু, এইটা হচ্ছে বক্রতা কেন্দ্র, ঠিক আছে, আর এটা তো আমরা প্রিন্সিপাল অ্যাক্সিস জানি, তাই না? আচ্ছা, এবার শোনো, 1 নম্বর সূত্র বলছে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি দর্পণে আপায়িত হয়, ভালো করে বুঝো, যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি অবতল দর্পণে আপায়িত হয়, তাহলে প্রতিফলনের সময় তারা কোন দিক দিয়ে যাবে, বলছে সর্বদা তারা ফোকাস দিয়ে যাবে, সর্বদা ফোকাস দিয়ে যাবে, প্রথম সূত্র। তাহলে প্রথম সূত্র কি বলছে, কোন আলোক রশ্মি যদি অবতল দর্পণে আপাদিত হয় প্রধান অক্ষের সমান্তরাল, এমনি এমনি নয় কিন্তু, এরকম বেঁকে এলো এরকম হলো এরকম চলবে না, প্রধান অক্ষের সমান্তরালই যদি হয়, নিয়ে দর্পণিতে আপায়িত হয়, তাহলে প্রতিফলনের সময় সর্বদা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, দ্বিতীয় সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্র দেখো, দ্বিতীয় সূত্র বলছে, আরেকবার ছবিটা আঁকি এখানের জন্য, এটাই মেরু, এটা বক্রতা কেন্দ্র। দ্বিতীয় সূত্র কি বলছে দেখো, এবার বলছে যদি এটার বিপরীত, এটার মানে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র হচ্ছে পরস্পরের বিপরীত, কি বলছে দেখো, একবার পরের দিকে দেখো, বলছে যে যদি ফোকাস দিয়ে কোনো আলো, এটা তো ফোকাস, তাই না, ফোকাস দিয়ে কোনো আলো যদি প্রবেশ করে ফোকাস বিন্দু দিয়ে, যদি এটা সোজা হলো না, যদি ফোকাস বিন্দু দিয়ে কোনো আলো প্রবেশ করে, এটা ফোকাস বিন্দু, বলছে যদি ফোকাস বিন্দু দিয়ে আলো প্রবেশ করে তাহলে প্রতিফলন কোন দিকে হবে, সমান্তরাল, প্রধান অক্ষের সমান্তরাল, মানে বলছে যদি এই রাস্তায় যায় তাহলে এই রাস্তায় বেরোবে, আর যদি এই রাস্তাতে ঢুকে তাহলে এই রাস্তায় বেরোবে, একে অপরের বিপরীত হলো না এটা, প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের পরস্পর বিপরীত নয়। তাহলে বলছে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি অবতল দর্পণে আবৃত হয়, তাহলে প্রতিফলনের পর তারা সর্বদা ফোকাস দিয়ে যাবে, আর যদি ফোকাস দিয়ে প্রবেশ করে, কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণে ফোকাস দিয়ে প্রবেশ করে, তাহলে প্রতিফলনের সময় তারা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বেরিয়ে যাবে। বুঝলো?
ক্লিয়ার? আচ্ছা, তৃতীয় সূত্র কি বলছে দেখো, তৃতীয় সূত্র কি বলছে, তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র কি বলছে দেখো, বলছে যদি, তৃতীয় সূত্র কি বলছে, বলছে যদি বক্রতা কেন্দ্র দিয়ে আলো যদি প্রবেশ করে, এই যে এটা বক্রতা কেন্দ্র তাই না, বক্রতা কেন্দ্র দিয়ে কোনো আলো ধরলাও প্রবেশ করলো, তাহলে কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, বলছে যদি বক্রতা কেন্দ্র দিয়ে প্রবেশ করে কোনো আলো তাহলে ওই পথে ফিরে যাবে, আবার এই পথে ঢুকবে আবার এই পথে ফিরে যাবে, বুঝলো? ক্লিয়ার? এই তিনটে সূত্র আমাদের মনে রাখতে হবে। প্রথম সূত্র কি বললাম, যদি কোনো আলো প্রধান অক্ষের সমান্তরাল যদি প্রবেশ করে আপায়িত হয় তাহলে প্রতিফলনের সময় কোন দিক দিয়ে যাবে, শুনছো না কথা, যদি বললাম প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোক রশ্মি যদি অবতল দর্পণে আপায়িত হয় তাহলে প্রতিফলনের সময় কোন দিক দিয়ে যায়, ফোকাস দিয়ে যাবে, ভেরি গুড। আর যদি ফোকাস দিয়ে প্রবেশ করে আপায়িত হয় তাহলে প্রতিফলনের সময় কোন দিকে যাবে, প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে যাবে। আর একটা তৃতীয় নম্বর সূত্র বললাম, যদি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে ঢুকে প্রবেশ করে আপায়িত হয় তাহলে প্রতিফলনের সময় ওই বক্রতা কেন্দ্র দিয়েই আলোটা ফিরে যাবে, বুঝালো? হ্যাঁ, ইমেজ গঠনের জন্য অর্থাৎ প্রতিবিম্ব গঠনের জন্য আমাদের এই তিনটে সূত্র জানতেই হবে, বুঝালো? হ্যাঁ, প্রতিফলনের সূত্র দেখো, প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র কি ভালো করে বুঝো, তোমরা ক্লাস 8-এ পড়েছিলা, একবার এইদিকে তাকাও, এটা হচ্ছে একটা সমতল দর্পণ, এটা হচ্ছে একটা অভিলম্ব, ওকে, এটা একটা সমতল দর্পণ আর এটা হচ্ছে কি অভিলম্ব, এন এন ড্যাশ নাম দিলাম মনে করো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি একটা সমতল দর্পণ যেটা এঁকেছে, এটা গোলীয় দর্পণ নয় কিন্তু, উত্তল বা অবতল নয়, সমতল, সমান তো দেখতে পাচ্ছ। তাহলে এই সমতল দর্পণ আমরা ক্লাস 8-এ পড়েছিলাম, এই যে রশ্মিটা আছে এর নাম কি, কি নাম এই রশ্মিটা যেটা আসে, আপাতিত রশ্মি, তাই না? এর নাম কি, আপাতিত রশ্মি, তাই না? এই রশ্মি প্রবেশ করলো, ঠিক আছে, দিয়ে বাউন্স হয়, বাউন্স মানে কি প্রতিফলন ঘটে, সেটা কি রশ্মি বলা হয়, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাই না? তাহলে আমরা যে বিন্দুতে আলোটা এসে পড়লো সে তার নাম কি জানো, বলতে পারবে? হ্যাঁ, আপাতন বিন্দু, বুঝালো? যে বিন্দুতে এসে আলোটা পড়ে তার নাম কি, আপাতন বিন্দু। তাহলে প্রথম সূত্র কি ছিল, বলেছিল যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে, এটা আপাতন বিন্দু, এই বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এই যে এটা অভিলম্ব, আবার বলছি আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে বা একই তলে অবস্থান করে, এটা হচ্ছে প্রথম সূত্র, বুঝালো? কি বললাম, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, বুঝালো? এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি পড়েছিলাম, এই কোণটা কি বলা হয়, আপাতিত রশ্মি আর অভিলম্বের মধ্যবর্তী যে কোণটা তাকে বলেছিলাম কি, আপাতন কোণ, ঠিক আছে? এটার নাম কি ছিল, আপাতন কোণ। আর এটার নাম কি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী যে কোণটা তার নাম কি ছিল, প্রতিফলন কোণ। তাহলে আমরা কি করেছিলাম, আপাতন কোণ এবং প্রতিফলন কোণ কি হয়, সর্বদা সমান হয়, অর্থাৎ এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হয়, ঠিক আছে? আপাতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। আর প্রথম সূত্র দেখলাম যে আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। দ্বিতীয় সূত্র হচ্ছে আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। একই রকম ভাবে আমরা তোমার দর্পণের ক্ষেত্রে আমরা তাই দেখি, ঠিক আছে? দর্পণের ক্ষেত্রেও আমরা এই জিনিসটাই দেখি, কি দেখি না, ধরলাম এই একটা রশ্মি এলো, এটাকে আপাতিত রশ্মি বলা হয়, এই যে রশ্মিটা বেরিয়ে গেল এটাকে বলে প্রতিফলিত রশ্মি। এবার এদের একটা আমি কি করব, আমি মনে করি এটা লম্ব টানলাম, যেমন এখানে লম্ব টেনেছিলাম, এটাও লম্ব মনে করে, ঠিক আছে, অভিলম্ব এন এন ড্যাশ মনে করো, ঠিক আছে? তাহলে এই যে বিন্দুটা এটা হচ্ছে আপাতন বিন্দু, তাহলে আমরা বলতে পারি আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, আর আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। অর্থাৎ যদি 45 ডিগ্রি কোণে প্রবেশ করে, আপাতন কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কতটা হবে, 45 ডিগ্রি হবে, বুঝালো? এটা হচ্ছে প্রতিফলনের সূত্র। ক্লিয়ার? বুঝালো তো? হ্যাঁ, গুড।